বাংলাদেশে এই যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, সেটার মূল জায়গায় আছে বাংলাদেশের সংবিধান। 1972 সালে তৈরি করা সংবিধানের মধ্য দিয়ে যেদিন ওই সংবিধান গৃহীত হয়েছে, সেদিন থেকেই বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পর উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। 1972 সালের সংবিধানের কথা যারা বলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি এই প্রশ্নটা করতে চাই যে বাংলাদেশের 1972 সালের সংবিধানে প্রধানমন্ত্রীর অপসারণের ব্যবস্থাটা থাকেনি কেন? যে কোনো ধরনের ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসিতে সংসদীয় ব্যবস্থায় সংসদের যিনি নির্বাচিত হচ্ছেন সংসদের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে, তাকে অপসারণের ব্যবস্থা সব জায়গায় আছে। তার একটা বড় উদাহরণ হচ্ছে গত বছরগুলোতে আপনি যদি যুক্তরাজ্যের অবস্থাটা দেখেন, কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতায় ছিল তখনও অন্ততপক্ষে 3 জন প্রধানমন্ত্রী পরিবর্তিত হয়েছিল। দল ক্ষমতা থেকে যায়নি যতক্ষণ পর্যন্ত আরেকটা নির্বাচন হয়েছে এবং লেবার পার্টি বিজয়ী হয়েছে। তাহলে এই ব্যবস্থাটা থাকে। বাংলাদেশে 1972 সালের সংবিধানে সেটা ছিল না, এখনও নেই। আপনি 17টা সংশোধনী করেছেন, কিন্তু এক জায়গায় স্থির। সেটা কি? ব্যক্তির হাতে ক্ষমতার সর্বোচ্চটি আপনি তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা সাংবিধানিকভাবে করা হয়েছে, এই সাংবিধানিক ব্যবস্থা আছে। এই বিপদ আরেকবার বাংলাদেশে তৈরি হয়েছে দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে। যখন 1990 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়, তখন বাংলাদেশের 2টো প্রধান রাজনৈতিক দল সংসদে বসে যেই সংশোধনীকে পাশ করেছিলেন, এবং বাংলাদেশে অধিকাংশ সংবিধান সংশোধনী পাশ হয়েছে এক দল দ্বারা। দুই দল একসঙ্গে একমত হতে পারেনি। দ্বাদশ সংশোধনী এইসব বিরল সংশোধনীগুলোর একটা। তখন কি হয়েছে? 1975 সালে শেখ মুজিবুর রহমান যখন একদলীয় ব্যবস্থা তৈরি করেন 4র্থ সংশোধনীর মধ্য দিয়ে, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় সমস্ত রকম ক্ষমতা যে রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয়েছিল, সেগুলি 1990 সালে ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকে। এটা জিয়াউর রহমানের সময় থাকে, জেনারেল এরশাদের সময় থাকে। থাকবার পরে যেটা হয়েছে, যখন 90 পরবর্তী সময় 91 সালে দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে সাংবিধানিকভাবে বাংলাদেশ সংসদীয় ব্যবস্থায় ফিরে গেছে, তখন রাষ্ট্রপতির হাতে যত ক্ষমতা ছিল সেই ক্ষমতাগুলো প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যে কোনো রকম সংসদীয় ব্যবস্থায় যথেষ্ট পরিমাণে ক্ষমতাশালী হন, এটাই স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিপদটা তৈরি হলো যখন রাষ্ট্রপতির হাতের অভাবনীয় ক্ষমতা, সেই ক্ষমতা কার্যত প্রধানমন্ত্রীর হাতে আপনি তুলে দিলেন। তাহলে প্রধানমন্ত্রী কি হলেন? তিনি রাষ্ট্রপতির ক্ষমতাও পেলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতাও পেলেন। এইরকম একটি ব্যবস্থার মধ্যে যখন আমরা প্রবেশ করলাম, তার সঙ্গে যেটা ভয়াবহভাবে রূপ নিল সেটা কি? সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা যাবে না, প্রধানমন্ত্রীকে অপসারণ করা যাবে না, এরকম একটা ব্যবস্থা আপনি রেখেছেন। তার সঙ্গে অনুচ্ছেদ 70কে আপনি মেলান, এর বিভিন্ন রকম পরিবর্তন আমরা দেখেছি 72 সাল থেকে। কিন্তু একটা জিনিস কিন্তু ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে আমরা অনুচ্ছেদ 70-এর মধ্যে দেখতে পাচ্ছি যে আপনি প্রধানমন্ত্রীকে অপসারণের কোনো আপনার সংসদ সদস্যের পদ চলে যাবে। এবার মেলান, এটা খুব সহজ অঙ্ক। আপনি প্রধানমন্ত্রীর হাতে অভাবনীয় ক্ষমতা দিয়েছেন, তাকে অপসারণ করার পদ বন্ধ করে দিয়েছেন বা রাখেননি, এবং সংসদ সদস্যদেরকে তার অধীনস্থ করেছেন। প্রাতিষ্ঠানিকভাবে এক ব্যক্তির শাসনের আর কি বাকি থাকতে পারে? আমাকে একটু বোঝান তো। রাষ্ট্রবিজ্ঞানের 2-4 পাতা পড়ার মতো অভিজ্ঞতা আমার তো আছে। সেই থেকে যদি আমি এই প্রশ্নটা করি যে আর কি পথ আপনারা খোলা রাখলেন, ব্যক্তির ক্ষমতা রাখেন, এইটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ক্ষেত্র। কিন্তু এটা শুধু প্রধানমন্ত্রীর বিষয় নয়। কিন্তু খেয়াল করে দেখুন, বাংলাদেশে যখন আমরা 90-এর পরে তবু যেই ভঙ্গুর একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, সেই গণতান্ত্রিক ব্যবস্থাটা ধ্বংসপ্রাপ্ত হয় 2009 সালের পরে। এখন এই যে ভঙ্গুর, আমি বললাম যে ভঙ্গুর ব্যবস্থাটা ছিল 1990-91 সালে 90-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা কিছু ভঙ্গুর গণতান্ত্রিক প্রতিষ্ঠান পেলাম। আমি ভঙ্গুর বলছি কেন? কারণটা হচ্ছে এই যে ধরুন বিচার বিভাগ, বাংলাদেশের সংবিধান বলছে যে বিচার বিভাগ স্বাধীন, ঠিক আছে, বিচার বিভাগ স্বাধীন। কিন্তু বিচার বিভাগের স্বাধীনতার কথা যখন আপনি বলছেন, তখন কিন্তু এটা নিশ্চয়তা বিধানের কোনো পথ রাখছেন না। তার একটা বড় জিনিস হচ্ছে এই যে বিচার বিভাগ কতটা স্বাধীন। হ্যাঁ, বিচার বিভাগের স্বাধীনতার কথা অনুচ্ছেদ 22-এর মধ্যে আছে, 94 অনুচ্ছেদ সেখানেও আছে।
কিন্তু আপনি এটা পড়তে হবে আমাকে 115 এবং 116 অনুচ্ছেদের সঙ্গে। কি অর্থে? আপনি অধীনস্থ আদালতের পুরোটাই রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছেন। বিচার বিভাগের অর্থের জন্য বিচার বিভাগকে যেতে হয় আইন মন্ত্রণালয়ের। তার আর্থিক স্বাধীনতা নেই, তার অধীনস্থ আদালতগুলো নিয়ন্ত্রণ করার কোনো অধিকার নেই। তদুপরি এমন একটা ব্যবস্থা তৈরি করা হয়েছে বিচারপতি নিয়োগ করার, যেখানে সুপারসিশনটা আছে এবং রাজনৈতিক বিবেচনায় নিয়োগগুলো হচ্ছে। তাহলে বিচার বিভাগের স্বাধীনতার এই যে কথাগুলো, সেই কথাগুলো আসলে বাস্তব নয়। তাহলে আপনি দ্বিতীয় প্রতিষ্ঠান, এক হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা অবমাননীয় করেছেন, ব্যক্তিকেন্দ্রিক করেছেন। বিচার বিভাগের ক্ষমতাটা নিয়ন্ত্রিত হতে হতে এটা প্রায় নিঃশেষিত হয়ে যাচ্ছে। এবার দেখুন যে নির্বাহী বিভাগের অবস্থা। আমি যদি রাষ্ট্রপতির বিবেচনা করি কিংবা ধরুন প্রধানমন্ত্রী তো নির্বাহী বিভাগেরও প্রধান, জরুরি অবস্থা ঘোষণার বিধানটা খেয়াল করুন। দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে সেটা বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে। এটা হচ্ছে আপনার নবম ভাগে 141। এখন কথা হচ্ছে যে সেখানে অনেক পরিবর্তনের পরে এখন আমরা কি দেখি বলি, প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর লাগবে। এক পর্যায়ে যেটা ছিল যে রাষ্ট্রপতি চাইলেই জরুরি অবস্থা ঘোষণা করবেন, যদি তার কাছে প্রতীয়মান হয় যে, এখন কি কেন কার কাছে কি প্রতীয়মান হয় সেটা আমরা জানি না, এর কোনো আইনি ব্যাপার নেই। এখন সেটা হচ্ছে প্রতি স্বাক্ষর করতে হবে। এখন দুজন ব্যক্তি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, যদি সিদ্ধান্ত নেয় তাহলে তারা জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন এবং আমাদের অপেক্ষা করতে হবে যে পার্লামেন্ট 30 দিন পরে বা 120 দিন পরে যে কোনো একটা পরিস্থিতি সেটা র্যাটিফাই করবেন কি করবেন না। এটার বিপদটা কোথায়? এর বিপদটা হচ্ছে এই জায়গায় যে আপনি যখন জরুরি অবস্থা ঘোষণা করছেন তখন আপনার নাগরিকের অধিকারগুলো স্থগিত করা হচ্ছে এবং আদালত সেটা প্রয়োগ করতে পারছে না। তাহলে ব্যক্তির হাতে ক্ষমতা, প্রতিষ্ঠান দুর্বল, রাষ্ট্রপতি চাইলেই জরুরি অবস্থা প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আপনি জারি করতে পারেন। কিন্তু এই রাষ্ট্রপতিটা কে? এই রাষ্ট্রপতিটা হচ্ছে সেই রাষ্ট্রপতি যেখানে সংবিধানের, কিন্তু আপনি যদি বেসিক স্ট্রাকচারের বিবেচনাটাও করেন তাহলে আপনি দেখবেন যে পঞ্চদশ সংশোধনীর পরে একটা নতুন সংবিধান তৈরি করা হয়েছে, লেখা হয়েছে, লিটারেলি লেখা হয়েছে এবং বেঁধে দেওয়া হয়েছে যে আর কেউ এটা পরিবর্তন করতে। এই কাঠামোগতগুলো জায়গায় যদি আমরা অ্যাড্রেস করতে না পারি তাহলে গণতন্ত্রের জন্য যে প্রাণ মানুষ দিয়েছেন, যারা এখনো আহত অবস্থায় আছেন, যারা দেশের বাইরে লড়াই করেছেন 16 বছর যাবৎ, তাদের প্রতি আমাদের যদি কোনো কমিটমেন্ট থাকে, আমাদের কাজ হচ্ছে এই জায়গায় প্রশ্নগুলো তোলা, এইগুলি পরিবর্তন কেবলমাত্র কথাই হবে না, আমি বুঝতে পারি। কিন্তু সেই জন্য আমি রাজনৈতিক দলগুলোর কাছে একটা আহ্বান জানাই। সেটা কি, অনেক বিষয় আপনাদের মধ্যে ভিন্নমত থাকবে, থাকারই কথা, কিন্তু যে জায়গাগুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন, গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, প্রাণ দিয়ে তৈরি হয়েছে, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত নেই, আসুন আমরা সেই জায়গায় এক থাকি।